এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মহাসড়কে কিন্তু এখন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মূলত এই যানজটটি এখন নয়, প্রায় আরও ঘন্টা তিনেক আগে শুরু হয়েছে। মূলত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যানজটের কারণ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে সকাল থেকে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যে 14 কিলোমিটার মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে সকাল থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। তার পরবর্তীতে দুপুর নাগাদ যানবাহনের চাপ বাড়তি ছিল, কিন্তু বিকেল থেকে এই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। 4:30 থেকে 6টা পর্যন্ত এই 1.5 ঘন্টা মহাসড়কে তীব্র যানজট ছিল। এখন কিন্তু মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এই যানবাহন চলাচলের যে বিষয়টি আমরা আরেকটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই যে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো রয়েছে ঢাকার দিকে যাচ্ছে, এই যানবাহনগুলোকে আমরা যেহেতু এখন সন্ধ্যাবেলা, এখন যদিও আমরা সেভাবে দেখাতে পারছি না, কিন্তু দিনের বেলায় আমরা দেখেছি যে মহাসড়কে খোলা ট্রাক পিকআপে করে, তারপরে বাসের ছাদে এবং কি ট্রেন, আমি যে ট্রেন লাইনতে এখন হাঁটছি সেই ট্রেনের ছাদে করেও কিন্তু হাজারো মানুষকে আমরা ঢাকার দিকে যেতে দেখেছি। আর তারা বলছেন যে গণপরিবহন সংকটের কথা, তারা বলছেন বাড়তি ভাড়া আদায়ের কথা তারা বলছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে আসছি, তাদের অভিযোগ। আপনারা যদি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে পিকআপ, সেই পিকআপের সাথে কিন্তু যাচ্ছে মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে। এখন ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ঠায় দাঁড়িয়ে রয়েছে, আবার সামনে থেকে কিন্তু চলছে দাঁড়িয়ে রয়েছে, এভাবেই কিন্তু এই মহাসড়কে যানবাহনগুলো চলাচল করছে। আজকে শনিবার, জানেন যে কালকে থেকে অনেকের কর্মক্ষেত্র খোলা রয়েছে, যার কারণে আজকে অনেকেই তারা যাচ্ছেন কর্মস্থলে। এই যে দুটি ট্রাক দেখতে পাচ্ছেন, একটি ট্রাক, একটি পিকআপ ভ্যান, বড় যে পিকআপ ভ্যান, তারা কিন্তু দেখেন মালামাল বহন করা যে ট্রাক, সেই ট্রাকের সাথেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন মানুষজন। এভাবেই কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু তারা কর্মস্থলে যাচ্ছেন। মূলত আজকে সকালবেলায় টাঙ্গাইলে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, অর্থাৎ টাঙ্গাইলের বিভিন্ন বলতে প্রায় জায়গায় বৃষ্টি হয়েছে, বিশেষ করে মহাসড়কের যে অংশ, সেই অংশতে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে মহাসড়কের যে এই দুপাশে কিন্তু মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। সেই গর্তের কারণে যানবাহন কিন্তু ধীর গতিতে চলাচল করে আসছে। দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি বিকল হয়ে গেছে, সেই বিকল গাড়ির যাত্রীরা কিন্তু এভাবেই ট্রেন লাইনে বসে আছে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তাদেরকে সতর্ক করেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু তারা সতর্ক হয় নাই, এভাবেই কিন্তু দাঁড় রয়েছেন। অনেকেই রাস্তার পাশেও দাঁড়িয়ে রয়েছে। যদিও ঈদের পরে ছুটি শেষ হয়েছে বা অনেকের কালকে থেকে অফিস খোলা, তো যেভাবে পারছে চেষ্টা করছে ঢাকায় বা কর্মস্থলে ফেরার জন্য। আমরা কিছুক্ষণ আগে একটি বিআরটিসি বাসের বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে রংপুর থেকে ঢাকার ভাড়া স্বাভাবিক সময়ে যেটি ছিল তার থেকে কারো কাছ থেকে ডাবল, কারো কাছ থেকে 3 ডাবল পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে প্রশাসনের এই ন্যায্য ভাড়া আদায় বা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এ বিষয়ে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিচ্ছে। তারা কিন্তু বলছেন যে প্রশাসনের ভাড়া নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। মহাসড়কে
প্রচুর প্রশাসন কাজ করছে। প্রায় টাঙ্গাইলের যে অংশ, এই অংশে প্রায় 7 শতাধিকের অধিক পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে। কিন্তু বিভিন্ন স্থানের যে কাউন্টারগুলো রয়েছে, সেই বাস কাউন্টারে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা পদক্ষেপ নেওয়ার মতো কেউ নেই, তারা বলছিলেন। দেখতে পাচ্ছেন মহাসড়কে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা যে উত্তরবঙ্গ যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো দাঁড়িয়ে রংপুর থেকে ঢাকার যে বাসগুলো চলাচল করে, সেই বাসের যাত্রীরা বলছিলেন যে স্বাভাবিক সময়ে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা এই মহাসড়ক পাড়ি দিতে, কিন্তু তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তাদের টাঙ্গাইল অংশে পৌঁছাতে, অর্থাৎ এই যে আমি হাতিয়ার অংশে রয়েছি, এই অংশ পর্যন্ত পৌঁছাতে তাদের অলরেডি 8 ঘন্টা পার হয়ে গেছে। আর তারা মূলত সিরাজগঞ্জ পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পার হওয়ার আগ পর্যন্ত তারা তাদের গাড়ির গতি নিয়েই তারা গাড়ি চালিয়ে আসছেন। মূলত বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরেই কিন্তু তারা গোল চত্বর থেকে যানজটে পড়েছেন। তারা বলছেন যে বঙ্গবন্ধু সেতু থেকে এই পর্যন্ত আসতে প্রায় কোনো গাড়ির সময় লেগেছে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত, যেহেতু থেমে থেমে যানবাহন চলাচল করছে। আর কিছু চালক রয়েছে যারা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে থাকেন, এলোমেলোভাবে গাড়ি চালিয়ে থাকেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে 2টি বাস এমনভাবে মহাসড়কে চলাচল করতে গিয়ে এমনভাবে ফেঁসে গিয়েছেন, অর্থাৎ দুই যে লেনটা, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে 2 লেনে গাড়ি চলাচল করছে, কিন্তু এমনভাবে মহাসড়কে গাড়ি ঢুকিয়ে দিয়েছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো প্রায় 20 থেকে 25 মিনিট আটকে ছিল। তো এই 2টি গাড়ি সরাতেই কিন্তু প্রায় যে চালকরা রয়েছে তারাই গাড়ি সরিয়েছেন, ভুলবশত এক লাইন থেকে আরেক লাইনে ওভারটেক করতে গিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন, যার কারণে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে তাদের যে লেন, সেই লেনে। তো এভাবে গাড়ি চালানোর কারণে কিন্তু মহাসড়কে যানজটের সংখ্যাটা আরও বেড়ে যায়। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে মহাসড়কে কোথাও কিন্তু দাঁড়ানোর মতো জায়গা নেই। অনেকেই 8 ঘন্টা থেকে তারও অধিক সময় ধরে গাড়িতে আছেন, চরম ভোগান্তিতে রয়েছেন তারা, যেহেতু খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই মহাসড়কের। আর রাস্তায় এখন কিন্তু কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না পুলিশ, যার কারণে অনেকেই কিন্তু না খেয়েও রয়েছেন, এরকম কথা তারা বলছিলেন। বিশেষ করে যারা নারী রয়েছেন, যারা শিশু রয়েছেন, তারা কিন্তু, বিশেষ করে শিশুরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এই মহাসড়ক ব্যবহার করে পরিবারের সাথে যারা শিশুরা যাচ্ছেন, সেই শিশুরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। অনেকেই আছেন যে গরমের কারণে আমরা কান্না করতেও দেখেছি বেশ কয়েকজন শিশুকে। পরে গাড়ি থেকে নেমে কিন্তু তারা এই রেল লাইন দিয়ে হাঁটাহাঁটি করছে, এরকম আমরা দেখেছি। তবে এই যে মহাসড়কে ভোগান্তি, যেহেতু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সিঙ্গেল লেন রয়েছে, এই সিঙ্গেল লেনে 4 লেনের কাজ চলমান রয়েছে। কতদিন নাগাদ এই 4 লেনের কাজ শেষ হবে, কতদিন নাগাদ এই যে যারা বিভিন্ন দুটি ঈদ সহ বিভিন্ন সময় ভোগান্তির শিকার হন, এই মানুষগুলো বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু, এলেঙ্গা থেকে যে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 4 লেনের কাজ শুরু হয়েছে, এই কাজটি যদি দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় বা শেষ হয়, তাহলে কিন্তু তাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। তারা দাবি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই কাজটি শেষ করা হয়। তবে এখানে কিন্তু আরেকটি দুঃখের বিষয় থেকেই যাবে যে 4 লেন হলেও সেতু, যে বঙ্গবন্ধু সেতু, সেতু কিন্তু 4 লেন নয়। এই যে 4 লেনের গাড়িগুলো চাপ বেড়ে যাবে, 4 লেনের তারা ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত স্বাভাবিক গতিতে তারা আসবে। আসার পরবর্তীতে কিন্তু যেহেতু বঙ্গবন্ধু সেতুটা সিঙ্গেল লেন, তো সেই গাড়ির চাপটা কিন্তু সিঙ্গেল লেন বঙ্গবন্ধু সেতু
গ্রহণ করতে পারবে না। 4 লেনের যে গাড়িগুলো আসবে, অনেক বেশি গাড়ি আসবে, সেই গাড়িগুলো কিন্তু সেতু যে স্বাভাবিক সময়ে যেভাবে পার করে ঠিক সেভাবে পার করতে হবে, কিন্তু গাড়ির সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তখন সেতুতে কিন্তু একটা চাপ পড়ে যাবে এবং সেতু অতিরিক্ত গাড়ি ধারণ ক্ষমতার অতিরিক্ত গাড়ি তারা কিন্তু পার করতে পারবে না। এখন যদি আপনাদেরকে একটি পরিসংখ্যান দিয়ে রাখি, আমরা যে এইবার ঈদের আগে ছুটিতে যারা বাড়ি ফিরেছেন তারা অনেক তাদেরকে এমনি স্বাভাবিক সময় বঙ্গবন্ধু সেতু দিয়ে কিন্তু 20 থেকে 25 হাজার যানবাহন স্বাভাবিক সময়ে পারাপার হয়ে থাকে। তবে এবার আমরা ছুটিতে দেখেছি যে তারও ডাবল, অর্থাৎ 53,000 যানবাহন কিন্তু এই বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। অর্থাৎ যদি আমরা বলতে পারি যে বঙ্গবন্ধু সেতুর যে ধারণ ক্ষমতা 20 থেকে 25 হাজার যানবাহন, তার থেকে ডাবলেরও বেশি কিন্তু যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার করেছে। তবে যখন এই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 4 লেন হয়ে যাবে, তখন কিন্তু গাড়ির চাপ আরও বেড়ে যাবে। তখন আরও সেতু এত গাড়ি সামাল দিতে যদি না পারে বা এত গাড়ি পার না করতে পারে, তখন কিন্তু আরও বেশি ভোগান্তিতে পড়বে এই যারা মহাসড়ক ব্যবহারকারী রয়েছেন তারা। তবে সেতুটা যারা যে বঙ্গবন্ধু সেতু রয়েছে, এই সেতু যদি আরেকটি সেতু যদি না করা হয় বা তাহলে কিন্তু ভোগান্তির যেটা বা 4 লেন হয়ে গেলে গাড়ির সংখ্যা বাড়বে। তো এতে করে কিন্তু যে ভোগান্তি সেটি কিন্তু থেকেই যাবে। সেতুটার বিষয়ে কিন্তু এখন যে বঙ্গবন্ধু সেতু, এই সেতুর বিষয়ে কিন্তু অবশ্যই ভাবার রয়েছে। এখন ঢাকার উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়ির হয়তো কোথাও আটকে গিয়েছে, তার কারণে আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ যে গাড়িগুলো সেগুলো কিন্তু এখন চলছে। মাঝে অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছিল, হয়তো কোথাও গাড়ি আটকে গিয়েছিল। আর দীর্ঘ সময় গাড়ির স্টার্ট বন্ধ করে বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু এই যারা চালক রয়েছেন তারা কিন্তু অনেক সময় ঘুমিয়েও যাচ্ছেন। তো এতে করে ভোগান্তিটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। যদিও এবার মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা আমরা কম লক্ষ্য করেছি, বিভিন্ন সময় এই মহাসড়কে আমরা দেখেছি প্রচুর দুর্ঘটনা ঘটছে, প্রাণহানির মতো ঘটনা ঘটেছে, কিন্তু এবার সেই সংখ্যাটা কিন্তু একেবারে কম ছিল। বিশেষ করে যে মহাসড়কে দেখছেন মোটর সাইকেলের সংখ্যা কিন্তু প্রচুর, ব্যক্তিগত যানবাহনের থেকে মোটর সাইকেল প্রচুর চলাচল করছে। বিকেল থেকে এই মহাসড়কে প্রচুর মোটর সাইকেল চলাচল করছে, কারণ আজকে শনিবার হওয়ার কারণে অনেকেরই কিন্তু কর্মক্ষেত্র বন্ধ ছিল, কিন্তু রবিবার থেকে সকাল থেকে কিন্তু তাদের যে অফিস আদালত সেগুলো খুলে যাবে, যার কারণে অনেকেই বিকেল থেকেই কর্মক্ষেত্রে ফেরার চেষ্টা করছেন। জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ, বাসের ছাদে করে তারা যাচ্ছেন তাদের কর্মস্থলে। এবং কি ট্রেনের ছাদে, মানে আমি যেটি লক্ষ্য করেছি যে ট্রেনের ভিতরে যত মানুষ ছিল তার থেকে কয়েক গুণ বেশি আমি লক্ষ্য করেছি ট্রেনের ছাদে। যদিও ট্রেনের ছাদে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ, তবুও কিন্তু যারা রয়েছেন প্রশাসন তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না বা মানবিক দিক বিবেচনা করে হয়তো তারা ব্যবস্থা নিচ্ছেন না। তবে এটি আসলেই অনেক বড় একটি ঝুঁকির কারণ বা ঝুঁকিপূর্ণভাবেই চলাচল করছে। ঈদের আগে আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল কেউ যদি বাসের ছাদে বা ট্রাকের ছাদে ভ্রমণ করে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেটি কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। আমরা পরবর্তীতে যখন প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে যেহেতু ঢাকা থেকে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তো মাঝ রাস্তায় তাদের যদি নামিয়ে দেওয়া হয় তাহলে তারা আর কোনো গাড়ি পাবে না, গন্তব্যে পৌঁছাতে পারবে না, যার কারণে মানবিক দিক বিবেচনা করে তারা তাদেরকে নামিয়ে দেয়নি। যদি কোনো কারণবশত একটি দুর্ঘটনা ঘটে যায় তাহলে এই যে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ এবং কি বাসের ছাদে করে যারা গন্তব্যে যাচ্ছেন তাদের কিন্তু প্রচুর প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে, যেহেতু খোলা ট্রাকে করে তারা যাচ্ছেন।
তো এই বিষয়টি আসলেই ভাবার বিষয় যে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে যারা যাচ্ছেন তাদের কীভাবে গতিরোধ করা যায় বা তাদেরকে কীভাবে থামানো যায়। তবে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে যখন সব প্রতিষ্ঠান বা সব কিছু একসাথে ছুটি হয়ে যায় বা বন্ধ ঘোষণা করা হয়, তখন গণপরিবহন সংকট দেখা দেয় এবং কি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, যার কারণে গণপরিবহন সংকট এবং অতিরিক্ত ভাড়া যে নেওয়া হয় সেই বিষয়টি বিবেচনা করে অনেকেই কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে তারা চেষ্টা করেন গন্তব্যের দিকে যেতে এবং পরিবারের সাথে ঈদ করার জন্য তারা যাওয়ার চেষ্টা করেন। আমরা এই বিষয়টি কিন্তু যারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন তারা বলছিলেন। আজকে ঈদ গেছে প্রায় 5 দিন। আজকে কিন্তু মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি যানজট। ঈদের পরবর্তীতে এখন পর্যন্ত আমরা এই মহাসড়কে কোনো যানজট দেখিনি। যদিও মহাসড়কে যানবাহনের চাপ ছিল, হঠাৎ করে আজকে ভোরবেলা থেকে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বেড়ে যায়। বিশেষ করে বৃষ্টি হওয়ার কারণে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করতে হয়। স্পিডে যানবাহন চলাচল করতে পারেনি, যেহেতু দুই পাশে বৃষ্টি হওয়ার কারণে যে ঈদের আগে যানবাহন চলাচলের জন্য গর্তগুলো ভরাট করা হয়েছিল, সেই গর্তগুলো আবারও গর্তের সৃষ্টি হয়ে গিয়েছে বৃষ্টির কারণে, মাটি সরে গিয়ে, যার কারণে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে এই যানবাহনগুলোকে। তো ভোরবেলা থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং সকালবেলায় এই মহাসড়কে বৃষ্টি হওয়ায় মহাসড়কের দুপাশ থেকে মাটি সরে গিয়ে কিছুটা গর্ত সৃষ্টি হওয়ায় পানি বেঁধে থাকায় তো মহাসড়কের গণপরিবহন বা যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো স্পিডে তাদের যে স্বাভাবিক গতি সেই গতিতে চলতে না পারায় ধীর গতিতে তাদের চলাচল করতে হচ্ছে এবং যার ফলে মহাসড়কে দুপুর পর্যন্ত ধীর গতি থাকলেও বিকেলবেলা থেকে এই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী এবং চালকদের। আমরা দেখেছি যারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে যাচ্ছেন তারা কিন্তু বেশি ঝুঁকিতে পড়েছেন। ছোট একটি পিকআপের যে ধারণ ক্ষমতা তার থেকেও অধিক। তো এখন এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।